আচ্ছা, ব্রিটিশদের বিরুদ্ধে প্রায় ৯০ বছরের স্বাধীনতা সংগ্রামের কথা যখন আমরা ভাবি, তখন কাদের মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে? বেশিরভাগই পুরুষদের, তাই না? কিন্তু এর পেছনে যে নারীদের একটা বিশাল, প্রায় চাপা পড়ে যাওয়া ইতিহাস আছে, সেটাই আমরা আজ দেখব। পর্দার আড়ালে থাকা সেই সব নারীদের বিস্মৃত অধ্যায়গুলো নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। একটা কথা প্রায়ই শোনা যায়, তাই না, যে বাঙালি নারীরা দুর্বল এবং অরক্ষিত। চলুন এই বহুল প্রচলিত ধারণাটা দিয়েই শুরু করা যাক। কিন্তু ইতিহাস কি আসলেই তাই বলে? এই আলোচনায় আমরা দেখব বাস্তবতার সাথে এই ধারণার ফারাকটা ঠিক কতখানি। ভাবুন তো একবার, কি হবে যদি জানতে পারা যায় যে এই অরক্ষিত নারীরাই ছিলেন প্রতিরোধের অন্যতম চালিকা শক্তি? চলুন ইতিহাসের পাতা থেকেই সেই উত্তরটা খোঁজা যাক। প্রথমেই আমরা দেখব, এই যে একটা ধারণা প্রচলিত আছে, এর বাইরে গিয়ে নারীদের প্রতিরোধটা ঠিক কতটা পুরনো আর গভীর ছিল। আমাদের একটা ধারণা আছে যে নারীরা হয়তো আন্দোলনের একেবারে শেষের দিকে যোগ দিয়েছিলেন, কিন্তু সত্যিটা হলো একদম শুরু থেকে, মানে ব্রিটিশ শাসনের গোড়ার দিকের বিদ্রোহগুলোতেও নারীরা কিন্তু রীতিমতো নেতৃত্ব দিয়েছেন। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, নারীদের প্রতিরোধটা না দুটো আলাদা ধারায় চলছিল। একদিকে দেবী চৌধুরানী আর রানী শিরোমণির মতো নেত্রীরা সরাসরি মাঠে নেমে লড়ছেন, সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। আবার অন্যদিকে স্বর্ণকুমারী দেবী বা বেগম রোকেয়ার মতো ব্যক্তিত্বরা নারী শিক্ষা আর স্বনির্ভরতার মশাল জেলে একটা বুদ্ধিবৃত্তিক জাগরণ ঘটাচ্ছিলেন। মানে লড়াইটা চলছিল দুই ফ্রন্টেই। তো এই যে স্থানীয় পর্যায়ে প্রতিরোধগুলো চলছিল, সেগুলো কিভাবে ধীরে ধীরে একটা সংগঠিত জাতীয় আন্দোলনের রূপ নিল, চলুন সেটাই এখন দেখি। স্বদেশী আন্দোলন ছিল একটা টার্নিং পয়েন্ট। এই আন্দোলনের হাত ধরেই কিন্তু নারীদের অংশগ্রহণটা অনেক বড় আকারে আর সবার চোখে পড়ার মতো করে শুরু হয়। বিদেশি জিনিসপত্র বয়কট করা থেকে শুরু করে দেশি জিনিস বানানো, মানে ঘরে বাইরে সব জায়গায় তারা একেবারে সক্রিয় হয়ে উঠেছিলেন। অসহযোগ আন্দোলনের নারীদের ভূমিকাটা কিন্তু শুধু শাড়ি বা চুড়ি বর্জনের মধ্যেই থেমেছিল না। তারা নিজেরা চরকা কেটে কাপড় বানাচ্ছিলেন, মানে স্বনির্ভরতার বার্তা দিচ্ছিলেন। গ্রামে গ্রামে গিয়ে প্রতিবাদ সভা অর্গানাইজ করেছেন, এমনকি সত্যাগ্রহ করে জেলেও গেছেন। ব্যাপারটা কিন্তু মোটেও ছোট ছিল না। এই সংখ্যাটা একবার ভাবুন তো, 200। সালটা কত? 1907। এমন একটা সময়ে যখন নারীদের ঘর থেকে বেরিয়ে রাজনীতি করাটা প্রায় ভাবাই যেত না, তখন প্রায় 200 জন নারী কলকাতায় রাস্তায় নেমেছেন। কেন? একজন সাংবাদিকের মুক্তির জন্য প্রতিবাদ জানাতে। এটা তাদের সাহস আর সাংগঠনিক শক্তির একটা অসাধারণ প্রমাণ, তাই না? এবার আমরা আলোচনার আরও গভীরে ঢুকব। দেখব প্রতিরোধের সবচেয়ে বিপজ্জনক দিকটা, সশস্ত্র সংগ্রামে নারীদের অবিশ্বাস্য ভূমিকা। 1930-এর দশকটা ছিল বলতে গেলেই সশস্ত্র নারী বিপ্লবের স্বর্ণযুগ। এই টাইমলাইনটা একবার দেখুন। মাত্র কয়েক বছরের ব্যবধানে শান্তি, সুনীতি, বীণা, প্রীতিলতা, উজ্জ্বলার মতো একদম তরুণী মেয়েরা সরাসরি ব্রিটিশ অফিসারদের উপর আক্রমণ চালাচ্ছেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ব্রিটিশদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া আর স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তোলা। এটা সাহসের এক অবিশ্বাস্য প্রদর্শনী ছিল। এই নারীরা কিন্তু প্রকাশ্যেই জানতেন যে তাদের কাজের পরিণতি কি হতে পারে। প্রীতিলতা ধরা পড়ার আগে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন যাতে কোনো তথ্য ফাঁস না হয়। শান্তি আর সুনীতিকে পাঠানো হলো যাবজ্জীবন কারাদণ্ডে। আর ননিবালা দেবীর গল্পটা ভাবুন, বিপ্লবীদের সাহায্য করার অপরাধে তাকে বাংলার একমাত্র নারী রাজবন্দী হিসেবে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। তাদের ত্যাগটা ছিল সত্যি অপরিসীম। এই বিপ্লবটা কিন্তু শুধু কয়েকজন ছেলেমেয়ের ছিল না, এটা ছিল পুরো পরিবারের আত্মত্যাগ। জেলে থাকা ফরাজি নেতা হাজী শরিয়তুল্লাহর মায়ের এই কথাটা শুনুন, আমার ছেলে একটি মহৎ উদ্দেশ্যে লড়াই করেছে, আমি তার জন্য গর্বিত। এই একটা কথাই বুঝিয়ে দেয়, মায়েরা তাদের সন্তানদের দেশের জন্য উৎসর্গ করতে একটুও দ্বিধা করেনি। তো 1947 সালে দেশ স্বাধীন হল, কিন্তু এই সংগ্রামের আগুনটা কি সেখানেই নিভে গিয়েছিল? একদমই না। এর উত্তরাধিকার আজও বিভিন্ন আন্দোলনে টিকে আছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এই প্রতিরোধটা শুধু শহরের শিক্ষিত নারীদের মধ্যে আটকে ছিল না, গ্রামের কৃষক নারীরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। রাসমণি, ইলামিত্র, রোহিঙ্গি আর জয়মণির মতো নেত্রীরা জমিদার আর ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে বিশাল বিশাল কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ লড়াইটা 1947-এ থেমে যায়নি। ব্রিটিশদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল, তার সময়ের সাথে সাথে শুধু রূপ বদলেছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সেই সংগ্রামই আজ নারী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পরিণত হয়েছে। সেই বিপ্লবী চেতনারই আধুনিক রূপ হল আজকের এই সংগঠনগুলো। নারীপক্ষ, মহিলা পরিষদ বা আওয়াজ ফাউন্ডেশন, এরা সবাই সেই উত্তরাধিকারকেই বয়ে নিয়ে চলেছে। হ্যাঁ, তাদের লড়াইয়ের ময়দানটা এখন হয়তো ভিন্ন। এখন তারা লড়ছে সমান মজুরি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ বা আইনি সুরক্ষার জন্য। কিন্তু মূল চেতনাটা কিন্তু একই, নারীর সমান অধিকার আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
তো পুরো আলোচনা শেষে এই প্রশ্নটা না করে পারছি না, যখন আমরা জানতে পারি যে স্বাধীনতা সংগ্রামে নারীরা শুধু দর্শক বা নীরব সমর্থক ছিলেন না, বরং তারা ছিলেন সক্রিয় যোদ্ধা, নেত্রী এবং বিপ্লবী, তখন কি আমাদের স্বাধীনতার পুরো গল্পটাই নতুন করে ভাবতে ইচ্ছে করে না?